বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লিনিয়ার ইলাস্টিক ফ্র্যাকচার মেকানিক্স ফর কোয়াজি স্ট্যাটিক লোডটা দেখব। তো এই টপিকসটা যাওয়ার আগে আমাদের কয়েকটা বিষয় একটু ক্লিয়ার হইতে হবে। প্রথমে ফ্র্যাকচার বলতে আমরা কি বুঝি, তারপরে আমাদের বুঝতে হবে কেন এটা লিনিয়ার ইলাস্টিক বলা হচ্ছে, আর কোয়াজি স্ট্যাটিক লোড কী জিনিস। সো আমাদের মেইন টপিক্সে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। সো এখানে আমি আগের থেকে এই জিনিসগুলো লিখে রাখছি। সো ফ্র্যাকচার, হোয়াট ইজ ফ্র্যাকচার? ফ্র্যাকচার হচ্ছে আমাদের প্রোপাগেশন অফ ক্র্যাক, অর্থাৎ ক্র্যাক যদি প্রোপাগেট করে, অর্থাৎ ক্র্যাক আনস্টেবল হয়ে গেলে ক্র্যাক প্রোপাগেট করা শুরু করে ম্যাটেরিয়ালের ভিতরে, তখন সেটাকে বলে আমরা ফ্র্যাকচার। আর ফ্র্যাকচারের কারণে অবশ্যই ফেইলুর হবে, আমাদের ম্যাটেরিয়ালের অবশ্যই ফেইলুর হবে। তা সেই ম্যাটেরিয়ালটা কীরকম? ওইটা হইতে পারে ম্যাটেরিয়ালটা আমাদের ব্রিটেল, এই যেখানে লেখা আছে ফ্র্যাকচার, আমাদের ম্যাটেরিয়ালটা ব্রিটেল ম্যাটেরিয়াল হইতে পারে, অথবা আমাদের ম্যাটেরিয়ালটা ডাকটাইল হইতে পারে। সো আমাদের ক্র্যাকটা প্রোপাগেট করে যদি ব্রিটেল ম্যাটেরিয়ালে, তাহলে যে ফেইলুরটা হবে তাকে আমরা বলি শ্যাটারিং ফেইলুর। আর আমাদের ফ্র্যাকচারটা ক্র্যাকটা যদি প্রোপাগেট করে ডাকটাইল ম্যাটেরিয়ালের ভিতরে, তাহলে যে ফেইলুরটা হয় তাহলে সেটাকে বলে আমরা টিয়ারিং ফেইলুর। তবে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ম্যাটেরিয়ালের ভিতরে ক্র্যাক থাকতে পারে, তবে ক্র্যাক দুইটা কন্ডিশনে থাকতে পারে, একটা হচ্ছে স্ট্যাবল অবস্থায় আর একটা হচ্ছে আনস্টেবল অবস্থায়। আনস্টেবল অবস্থায় অবশ্যই ক্র্যাক প্রোপাগেট করবে। ওকে, সো এখানে আমরা বুঝলাম ফ্র্যাকচার কি জিনিস, কিন্তু এখন আমাদের যে মেইন বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ক্র্যাক। ক্র্যাকটা কি জিনিস? সো এখানে আমরা একটা ম্যাটেরিয়ালের ভিউ আনছি, টপ ভিউ। সো ম্যাটেরিয়ালের ভিতরে আমরা একটা ক্র্যাক দেখতে পাচ্ছি। এটা ক্র্যাক না, এটা আসলে আমরা বলবো নচ বা ফ্ল। লেখা আছে যে ক্র্যাক কি জিনিস। ক্র্যাক হচ্ছে নচ বা ফ্ল এর যদি টিপটা শার্প হয়, খুবই শার্প হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে নচ বা ফ্ল বলবো না, সেটাকে বলবো আমরা ক্র্যাক। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নচ বা ফ্ল। ওকে, সো এদিকে হচ্ছে আমরা বলবো যদি এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস বরাবর ক্যারেক্টারিস্টিক ডাইমেনশন অফ দিস নচ উইল নোটেড দিস এ, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এই নোটেশনটা ক্যারেক্টারিস্টিক ডাইমেনশনটাকে আমরা বলবো বি। এই নচটা আমরা বুঝতেছি এটা ইলেকট্রিক্যাল নচ। ওকে, সো এই নচটা কখন ক্র্যাক হবে? যখন এটার এই এজটা, এখানে দুটা এজ আছে, এই একটা এজ এবং এই একটা এজ, বা এদেরকে আমরা টিপ বলে থাকি, যে টিপ বলছি এখানে। সো এই টিপটা যদি শার্প হয়, এখানে কিন্তু টিপটা কিন্তু শার্প না, এটার একটা ফাইনাইট রেডিয়াস আছে। সো এটার কারণে এটা এখন নচ বা ফ্লতে রয়ে গেছে। কিন্তু আমরা যদি বলি বি টেন্স টু যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ইলেকট্রিক্যাল শেপটা একটা লাইনে কনভার্ট হয়ে যাবে। তো তখন কিন্তু যে দুইটা টিপ আছে তারা কিন্তু শার্প হয়ে যাবে। ওকে, লাইন হইতে হবে এমন কোনো কথা না, আমাদের কিন্তু ক্র্যাক এরকমও হইতে পারে। একটু পরে দেখবো আমাদের ক্র্যাকের শেপটা এরকম হয়। আমাদের যে টিপটা আছে সেই টিপটা হচ্ছে আমাদের খুবই শার্প হইতে হবে। সো বি টেন্স টু যদি 0 হয়, তাহলে সেটাই আমাদের ক্র্যাকে কনভার্ট হয়ে যাবে, নচ থাকবে না। ওকে, সো পরের যে টপিক্সটা সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা সংজ্ঞায় বলছি এটা হচ্ছে লিনিয়ার ইলাস্টিক ফ্র্যাকচার মেকানিক্স ফর কোয়াজি স্ট্যাটিক লোড। আমরা প্রথমে দেখব কোয়াজি স্ট্যাটিক লোডটা বলতে আসলে কি বোঝাচ্ছে। সো আমরা এই জিনিসটা না ফোকাস করে এখানে একটু ফোকাস করব, যেহেতু আমাদের ফ্র্যাকচার মেকানিক্সটা কোয়াজি স্ট্যাটিক লোডের উপরে আছে। সো এখানে আমরা লিখছি কোয়াজি স্ট্যাটিক ফ্র্যাকচার। কোয়াজি স্ট্যাটিক ফ্র্যাকচার মিন্স ফ্র্যাকচারটা হবে, ক্র্যাক প্রোপাগেট করবে কোয়াজি স্ট্যাটিক লোডের কারণে। এখন কোয়াজি স্ট্যাটিক লোডটা কি? আমরা এখানে একটা সাপোর্টের উপরে আমাদের এখানে একটা ম্যাটেরিয়াল আছে, বা এখানে একটা স্পেসিমেন আছে। এই স্পেসিমেনটা টেনসাইল লোডে আছে একটা ডেড ওয়েটের কারণে। এটা হচ্ছে আমাদের একটা ডেড ওয়েট, অর্থাৎ তার ওয়েটটা কিন্তু ফিক্সড, টাইমের সাথে সাথে এর ওয়েটটা কিন্তু চেঞ্জ হবে না। সো দ্যাটস মিন এখানে কিন্তু যে স্ট্রেসটা হচ্ছে টেনসাইল স্ট্রেস হবে সিগমা টি, এটা কিন্তু ফিক্সড বা কনস্ট্যান্ট। সো আমরা কিন্তু জানি ফ্রম হুকস ল
আমাদের স্ট্রেস যদি কনস্ট্যান্ট হয় আমাদের স্ট্রেইনটাও কিন্তু কনস্ট্যান্ট হবে, স্ট্রেইনটাও কিন্তু কনস্ট্যান্ট হবে। সো দ্যাটস মিন আমাদের স্ট্রেইনটা যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম এটাও কিন্তু 0 হবে। সো আমাদের স্ট্রেইন রেট উইথ রেসপেক্ট টু টাইম স্ট্যান্ডস টু যদি 0 হয় তাহলে এটাকে বলা হয় কোয়াজি স্ট্যাটিক লোড। ওকে, সো আমরা স্ট্যাটিক মেকানিক্সে আছি এটা। ওকে, আমরা একটু ব্যাক করি আগের স্লাইডে। সো এখানে আমরা বুঝতে পারলাম কোয়াজি স্ট্যাটিক লোডটা আমরা বুঝতে পারছি, ফ্র্যাকচারটা বুঝতে পারছি। এবার আমরা যেটা বোঝার ট্রাই করবো সেটা হচ্ছে লিনিয়ার ইলাস্টিক কেন বলা হচ্ছে। আমাদের এখানে যে ডেড ওয়েটের কারণে যে আমাদের স্পেসিমেনের উপরে যেই স্ট্রেসটা ক্রিয়েট হবে সেই স্ট্রেসটা আমাদের ইয়েল্ড স্ট্রেন্থের উপরে যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে স্ট্রেইন দিব আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে আমরা দিব করসপন্ডিং স্ট্রেস। সো যেখান পর্যন্ত আমাদের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা লিনিয়ার আছে অর্থাৎ স্ট্রেইট লাইন হয়েছে সেই পর্যন্ত যে লিমিটটা সেই লিমিট পর্যন্ত আমরা স্ট্রেসটা ধরবো, তার উপরে আমরা স্ট্রেসটা যাব না। সাধারণত আমরা ধরি এই পয়েন্টটাকে, যে এই পয়েন্ট পর্যন্ত সাধারণত এখান থেকে কিন্তু আমাদের লাইনটা কিন্তু আর স্ট্রেইট নাই, এটা আমাদের কার্ভ হওয়া শুরু করছে। তারপর আমরা এটাকে ধরবো আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস, এটাকে আমরা বলি ইয়েল্ড স্ট্রেংথ SY। তো আমরা এখানে যে স্ট্রেসটা অ্যাপ্লাইড করব সেটা হবে অবশ্যই এই SY থেকে ছোট, সর্বোচ্চ গেলে ইকুয়াল হইতে পারবে। ওকে, সো এর জন্য আমরা বলতেছি লিনিয়ার ইলাস্টিক। আমাদের ম্যাটেরিয়ালটা এখানে কমপ্লিটলি ইলাস্টিক থাকবে, কারণ এই পর্যন্ত আমরা ধরে নিই যে ডিফর্মেশনটা হয় বা যে স্ট্রেইনটা হয় এটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেইন হয়। এই স্ট্রেইনটাকে বলি আমরা ইলাস্টিক স্ট্রেইন, কারণ এই স্ট্রেইনটা স্ট্রেসটা সরায় নিলেই আমরা আবার হচ্ছে আমাদের স্পেসিমেনটা কমপ্লিটলি আগের সিচুয়েশনে চলে যাবে। এই পয়েন্টে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা ফেল করে, আর এটা হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেস। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের যে স্ট্রেসটা সেই স্ট্রেসটাকে আমরা বলি প্লাস্টিক স্ট্রেইন। সো এই স্ট্রেইনটা কিন্তু ম্যাটেরিয়ালের ভিতরে থেকে যায় স্ট্রেস সরাই নেওয়ার পরেও। ওকে, সো এরপরে আমাদের একটা সংজ্ঞা দেখতেছি, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা ইলাস্টিসিটি হচ্ছে ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, এটা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা ইনহারেন্ট প্রপার্টি which define a material capability to recover to its previous shape, প্রিভিয়াস শেপে ফেরত যাওয়ার যে ক্যাপাবিলিটি। ওকে, সো যত ইলাস্টিসিটি বেশি হবে তত হাই লোডের পরেও তার ইলাস্টিসিটির কারণে সে আগের সিচুয়েশনে বা আগের শেপে বা সাইজে ফেরত যাবে। ওকে, তো এই কারণে আমাদের রাবারের তুলনায় আমাদের স্টিলের ইলাস্টিসিটি অনেক বেশি। ওকে, রাবার একটা নির্দিষ্ট সামান্য একটা স্ট্রেসের পরে কিন্তু তার ভিতরে একটা প্লাস্টিক ডিফর্মেশন বা প্লাস্টিক স্ট্রেইন চলে আসে, কিন্তু আমাদের স্টিল অথবা অন্য যে অ্যালয় আছে এগুলোর ক্ষেত্রে অনেক হাই স্ট্রেসের পরেও এরা ইলাস্টিসিটি বজায় থাকে, অর্থাৎ তাদের আগে সিচুয়েশনে ফেরত আসতে পারে। যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার। সো ট্রানজিশন টেম্পারেচারটা কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ট্রানজিশন টেম্পারেচারটা আসলে ইউজ করি আর টাফনেসের ক্ষেত্রে, টাফনেস নির্ণয়ের ক্ষেত্রে। টাফনেস কি জিনিস? সেটা হচ্ছে টাফনেস হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল ফেল করার আগে সে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে ডিউ টু ডিফর্মেশন হলে আমরা জানি যে একটা ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি তার ভিতরে জমা হয়, যেটাকে আমরা পটেনশিয়াল এনার্জি বলি, এবং সেটা বলি যে ইউনিট ভলিউমে সে এনার্জিটার অ্যামাউন্টটা হয় সিগমা ইন্টু হচ্ছে তার স্ট্রেইন, যেটা এই পরিমাণ এনার্জি হচ্ছে অ্যাবজর্ব করবে। সো আমরা চাই যে কোনো ম্যাটেরিয়াল যেন টাফনেসটা বেশি হয়, কারণ যেন সে ফেইলিউরের আগে এনাফ পরিমাণ এনার্জি পটেনশিয়াল এনার্জি হিসেবে তার ভিতরে জমা রাখে। সো আমাদের তাহলে ফেইলিউরটা হওয়ার পসিবিলিটিটা কমে যাবে যত বেশি টাফ ম্যাটেরিয়াল হবে। ওকে,
সো এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে এই বরাবর আমরা টেম্পারেচার দেই এবং এই বরাবর যেটা দেই সেটা হচ্ছে আমাদের এনার্জি অবশ্যই। এখন টাফনেস টেস্ট করার জন্য দুই ধরনের ওয়ে আছে, একটা বলি আমরা চারপি টেস্ট আর একটা বলি আইজোর টেস্ট। এখানে আমরা চারপি টেস্টটা করব। এনার্জিটা জুলে আছে। সো আমরা দেখতেছি এখানে ম্যাটেরিয়ালটা এই পয়েন্টগুলোতে, অর্থাৎ এই লাইনের নিচের যে পয়েন্ট এখান থেকে যদি আমরা চিন্তা করি আমাদের কিন্তু অনেক লো এনার্জিতে ম্যাটেরিয়ালটা ফেল করতেছে। বাট আমরা যদি এইখানে চিন্তা করি, অর্থাৎ এইখানে যে টেম্পারেচারটা আছে, এইখানে টেম্পারেচারটা সাপোজ আমি যদি ধরি 0 ডিগ্রি সেলসিয়াস, এই 0 ডিগ্রি সেলসিয়াসের পরে যদি চিন্তা করি তাহলে ম্যাটেরিয়ালটা কিন্তু একটা হাই অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করার পরে তার ফেইলুরটা হয়। ওকে, সো এখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে এনার্জির ভিতরে। সো আমরা কিন্তু সবসময় চাই যেন ফেইলুরটা এই জায়গাটায় হয়, অর্থাৎ এই ট্রানজিশন টেম্পারেচারের ডান সাইডে, রাইট সাইডে যেন হয়। ওকে, সো এটা ডিপেন্ড করবে আমাদের যে স্পেসিমেনটা আছে এটার অপারেটিং টেম্পারেচারটা কত। সাপোজ আমাদের অপারেটিং টেম্পারেচার যদি এখানের ট্রানজিশন টেম্পারেচার থেকে বেশি হয়, এখানে ট্রানজিশন টেম্পারেচার আমরা বলে দিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস। সো 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি অপারেটিং টেম্পারেচারটা হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের ম্যাটেরিয়ালটা ফেইলুর হবে এই রিজিয়নে, এবং এই রিজিয়নে যে ফেইলুরটা হয় সেখানে সে একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করে, অর্থাৎ ম্যাটেরিয়ালের টাফনেসটা অনেক হাই থাকে এবং এটাকে আমরা বলি ডাকটাইল ফেইলুর। ওকে, কিন্তু আমাদের অপারেটিং টেম্পারেচারটা যেমন শীত প্রধান দেশে যদি আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে ওই স্পেসিমেনের টেম্পারেচারটা কিন্তু ট্রানজিশন টেম্পারেচারের নিচে হতে পারে, অর্থাৎ এই পাশে থাকতে পারে লেফট সাইডে ট্রানজিশন টেম্পারেচারে। সেক্ষেত্রে আমাদের ওই একই ম্যাটেরিয়াল কিন্তু ফেইল করবে অনেক লো এনার্জি অ্যাবজর্ব করার কারণে। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়ালটা বেশিক্ষণ সাস্টেইন করতে পারবে না। সো তা এই রকম সিচুয়েশনে যখন আমাদের অপারেটিং টেম্পারেচারটা এরকম ট্রানজিশন টেম্পারেচারের নিচে চলে যায়, সাপোজ আমরা অপারেটিং করব এইখানে, এই টেম্পারেচারে অপারেটিং করব, বাট আমরা চাচ্ছি যেন সে হাই অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে আমাদের যেটা করতে হবে এই যে ট্রানজিশন টেম্পারেচারের যে লাইনটা আছে এই লাইনটাকে কিন্তু আমাদের লেফট সরায় আনতে হবে। এই লাইনটাকে সরায় এনে এই জায়গায় নিয়ে আসতে হবে, সো হিয়ার ইজ দ্য ট্রানজিশন টেম্পারেচার তখন। আর অপারেটিং টেম্পারেচারটা কিন্তু তার থেকে একটু উপরে আছে। সো আমাদের ফেইলুরটা কিন্তু হবে হাই এনার্জি রিজিয়নে। সো ট্রানজিশন টেম্পারেচারটাকে কিভাবে আমরা কমায় আনতে পারি? সো এটা কমায় আনতে পারি হচ্ছে আমাদের যে স্পেসিমেনটা ছিল এটার যে গ্রেইন সাইজটা ছিল এটার সাইজটা আমরা আরো ছোট করে দেব, ফাইন গ্রেইন সাইজ করে দিলে সেক্ষেত্রে ট্রানজিশন টেম্পারেচারটা কিন্তু লেফট সাইডে সরে আসে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার। এরপরের যে টপিকস এটা আমরা বললাম কোয়াজিস্ট্যাটিক। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস যে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে নচ বা ক্র্যাক থাকলে আমরা ফ্লটা স্কিপ করবো, ফ্ল মিনস আমরা নচই বুঝবো। সো ক্র্যাক বা হচ্ছে যদি আমাদের নচ থাকে সেক্ষেত্রে কি ঝামেলাটা হয় সেই ঝামেলাটা আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। সো আমরা এখানে যে নচটা আছে আমরা তার একটা ইলেকট্রিক্যাল নচ আছে। সো আমরা যদি একটু ডাইমেনশনগুলো দেই, এর দিকে হচ্ছে এক্স অ্যাক্সিস এবং আমরা এইদিকে ভালো করে জানি এটা ওয়াই অ্যাক্সিস, এবং আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর আমাদের নচের ক্যারেক্টারিস্টিক লেন্থটা ধরবো এ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা লেন্থটা ধরবো হচ্ছে বি। ওকে, সো আমরা বাহির থেকে কিন্তু লোড অ্যাপ্লাই করছি এবং লোড অ্যাপ্লাই করার কারণে আমরা কিন্তু স্ট্রেস দেখতে পাচ্ছি এখানে, এবং এই স্ট্রেসটাকে আমরা বলবো নমিনাল স্ট্রেস। সিগমা এন ও দিয়ে আমরা এই আজকের পুরো টপিকসটাই সিগমা এন ও দিয়ে হচ্ছে আমরা নমিনাল স্ট্রেসকে সিগনিফাই করব। ওকে, নমিনাল স্ট্রেস, এবং মনে রাখতে হবে নমিনাল স্ট্রেস কিন্তু আমাদের অবশ্যই এসওয়াই থেকে ছোট, কারণ আমরা কিন্তু লিনিয়ার ইলাস্টিক ফ্র্যাকচার মেকানিক্সে আছি। ওকে, সো এখন যে বিষয়টা হচ্ছে এখন আমরা যদি এই বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে যদি একটা সেগমেন্ট করি তাহলে আমরা কি পাই সেই বিষয়টা আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি পাশের পিকচারে, এই পিকচারটায়। সো এই দিক বরাবর আমাদের এই সিগমা নমিনালি থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জড অবস্থায় থাকবে।
আর নিচে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এটা কিন্তু আমরা আশা করি এরকমই হবে, কিন্তু এটা কিন্তু আসলে নচটা থাকার কারণে, নচ যদি না থাকতো তাহলে এরকমই হইতো, কিন্তু নচ থাকার কারণে কিন্তু এরকম হবে না। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনই কিন্তু ইকুয়াল এবং এরা কিন্তু এটার সমান, কিন্তু বাস্তবে কিন্তু এটা হবে না। নচের কারণে এই ঝামেলাটাই হয়, নচের কারণে কিন্তু স্ট্রেসটা আমাদের ইকুয়াল থাকবে না বা আমরা যে নমিনাল স্ট্রেসের সমান থাকবে না। সো আমাদের যে নচ আছে, এই যে নচের যে টিপ আছে, এই টিপের ক্লোজে কিন্তু আমাদের স্ট্রেসটা নমিনাল স্ট্রেস থেকে বেড়ে যাবে। সো এখানে যে লেন্থটা দিচ্ছি আসলে তার থেকে লেন্থ বড় হয়ে যাবে। সো যত টিপের ক্লোজে যাবে সেটা আরও বড় হবে। সো এটাকে যদি আমরা বলি টিপ ধরে নিই, তো এইখানে সবচেয়ে ম্যাক্সিমাম হবে। সো এইখানে আমাদের সিগমা ম্যাক্স হয়ে যাবে এটা। ওকে, সো একইভাবে এই সাইডেও একই হবে, এটা তার থেকে এটা আবার বাড়বে এবং এটা ম্যাক্সিমাম হয়ে যাবে, সিগমা ম্যাক্সিমাম অ্যাট দ্য টিপে হচ্ছে আমাদের নচের টিপে আমাদের সিগমাটা আমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে। সেটা একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের এই যে ম্যাটেরিয়ালটা এখানে যেটা আলোচনা করছে কিন্তু স্ট্যাটিকভাবে ইকুয়ালিব্রিয়ামে আছে, সো আমরা এটা সেকশন করার পরে এখানে সেকশন করছি, সেকশন করার পরেও কিন্তু আমরা এই ম্যাটেরিয়ালটা হচ্ছে কিন্তু এই স্পেসিমেনটা অবশ্যই কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাটস মিন এই বরাবর যে ফোর্স Fy আমরা যদি বলি, এই বরাবর ফোর্সটাও কিন্তু সেম থাকবে, Fy থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। সো আমরা যদি দেখতেছি যে আমরা এইটুক জায়গায় কিন্তু আমাদের স্ট্রেসটা বাড়াই দিছি, সো দ্যাটস মিন হচ্ছে আমাদের পরের যে রিজিয়নে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রেস একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কমে যাবে। কমে না গেলে কিন্তু আমাদের দুই সাইডে ফোর্সের ইকুয়ালিব্রিয়াম হবে না। সো এইখানের ফোর্সগুলো কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কমে যাবে। এই ফোর্স যেহেতু বাড়ছে, এই স্ট্রেস যেহেতু বাড়ছে, সো পরের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা একটু কমে যাবে। কম্পারেটিভ যদি আমরা এটার সাথে তুলনা করি, এখানে ইউনিফর্মলি হয়েছে, বাট এইখানে কিন্তু ইউনিফর্ম হবে না ডিউ টু নচ থাকার কারণে ইউনিফর্ম হচ্ছে না। নচের ক্লোজে হচ্ছে টিপে ম্যাক্সিমাম হয় আর ভিতরের দিকে আমাদের আরও কমে যাবে, আর এদিকেও একটু বাড়তি থাকবে আগের থেকে, নমিনাল স্ট্রেস থেকে একটু বাড়তি থাকবে। নমিনাল এটা কিন্তু নমিনাল স্ট্রেসের লাইন, একটু হচ্ছে এগুলো পুরোটাই হচ্ছে নমিনাল স্ট্রেসের কাজ। সিগমা নমিনাল যদি হইতো স্বাভাবিক, যদি এখানে আমার নচ না থাকতো, কিন্তু এটাও কিন্তু ফলো করবে না। রেদার আমার এখানে যদি আমি একটা কার্ভ আঁকি, সেই কার্ভটা একটা এরকম হবে। ওকে, সো আমরা কিন্তু কনসার্ন হচ্ছে এই সিগমা ম্যাক্সিমাম নিয়ে, কারণ এই সিগমা ম্যাক্সিমাম যদি কোনোভাবেই আমাদের SY এর থেকে হাই হয়ে যায় তাহলে কিন্তু একটা ঝামেলা হবে, এখানে আমাদের ইল্ডিং শুরু হয়ে যাবে, যেটা কিন্তু আমরা চাই না। সো আমাদের সিগমা ম্যাক্সিমাম কিন্তু নমিনাল স্ট্রেস থেকে অবশ্যই হাই হবে। ওকে, সো সিগমা ম্যাক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সিগমা ম্যাক্সটাকে যেটা হচ্ছে আমাদের আমরা টিপে কিন্তু সিগমা ম্যাক্সটা পাবো ঠিক একেবারে এখানে পাবো, এই দুই কোণায়, হেয়ার অ্যান্ড হেয়ার, এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাবো। সো যেহেতু এটা ওয়াই ডিরেকশনে আমরা লিখবো সিগমা ওয়াই, দেন হচ্ছে আমরা ম্যাক্স লিখবো এটাকে। সো এটা ইকুয়ালস টু আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি KT, যেটা হচ্ছে বলা হয় থিওরিটিক্যাল স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, ইনটু হচ্ছে আমাদের নমিনাল স্ট্রেস, এবং এই KT এর ভ্যালু কিন্তু মাস্ট গ্রেটার দেন 1। ওকে, সো KT এর একটা ফর্মুলা আছে ইলিপ্টিক্যাল শেপের নচের জন্য। KT এর ফর্মুলাটা হচ্ছে 1 + 2 × A/P। ওকে, সো আমাদের যদি নচটা একটা সার্কুলার নচ হইতো, অর্থাৎ দ্যাটস মিন A = B, সেক্ষেত্রে কিন্তু আমরা KT এর ভ্যালু পাইতাম 3। সো আমাদের নমিনাল স্ট্রেসটা কিন্তু 3 টাইমস হয়ে যেত। নমিনাল স্ট্রেস আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস যেটা, অর্থাৎ নচের টিপে যে স্ট্রেসটা পাচ্ছি, যেটা নিয়ে আমরা কনসার্ন, যে অর্থাৎ ক্রিটিক্যাল স্ট্রেস যেটা পাচ্ছি ম্যাক্সিমাম, সো সেটা কিন্তু 3 টাইমস হয়ে যেত নমিনাল স্ট্রেস। আমরা বাইরে থেকে যে স্ট্রেস দিচ্ছি তার থেকে কিন্তু 3 গুণ বেশি স্ট্রেস, রেসিডুয়াল স্ট্রেস কিন্তু এখানে কাজ করতো। সো এটা কিন্তু খুবই কনসার্নের একটা বিষয়। এখন আমরা যেহেতু আমরা এখানে ক্র্যাক প্রপাগেশন অর্থাৎ ফ্র্যাকচারে আসি, সো আমাদের ক্র্যাক নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। আর আমরা জানি ক্র্যাকের টিপ কিন্তু শার্প হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু বলছি B টেন্ডস টু 0। সো B টেন্ডস টু যখন 0 হবে, সেক্ষেত্রে আমরা যেটা হবে এই KT কিন্তু হয়ে যাবে ইনফাইনাইট,
বি টেন্স টু যদি 0 হয় কেটি হয়ে যাবে ইনফাইনাইট। দ্যাটস মিন আমাদের এই সিগমা ওয়াই ম্যাক্স যেটা আছে এটাও কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা খুবই ক্রিটিক্যাল যে আমাদের যদি একটা ক্র্যাক থাকে সেই ক্ষেত্রে ক্র্যাকের যে টিপটা আছে টিপে কিন্তু থিওরিটিক্যালি, এটা মনে রাখতে হবে, থিওরিটিক্যালি আমাদের যেই স্ট্রেসটা আছে, স্ট্রেস আমরা সেকশন করার পর যে স্ট্রেসটা পাচ্ছি এটা কিন্তু ম্যাক্সিমাম ইনফাইনাইট হয়ে যাবে। ওকে, থিওরিটিক্যালি। ওকে, সো এই পর্যন্ত বোঝা গেলে আমরা একটু সামনে ফরওয়ার্ড হব। সো এখানে যেহেতু আমরা ক্র্যাকের প্রোপাগেশন দেখবো, ক্র্যাকের প্রোপাগেশন 3টা টাইপের হইতে পারে, মুড 1, এবং মুড 1 নিয়ে হচ্ছে আমাদের টপিক্সটা, সেটা হচ্ছে ওপেনিং মোড। এটা ক্র্যাকটা হচ্ছে আমাদের ওপেন হয়ে যাবে, এখানে ছবিতে দেখানো হচ্ছে মোড 1, হিয়ার ইজ মোড 1। লোডটা হচ্ছে টেনসাইল টাইপের লোড। এখানে মোড 2, মোড 2কে আমরা বলি হচ্ছে স্লাইডিং, এখানে শিয়ার ফোর্স কাজ করবে। আর মোড 3তে হচ্ছে টিয়ারিং, এখানেও হচ্ছে আমার শিয়ার ফোর্স কাজ করবে। ওকে, সো এর পরের টপিক্সে চলে যায়। আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ওপেনিং মোড নিয়ে থ্রু আউট দ্য লেকচার আমরা ওপেনিং মোড নিয়ে আলোচনা করব। এরপরে যে টপিক্স, এখানে কিন্তু এটা অবশ্যই এটা লাইন না হইলেও কিন্তু এটা একটা ক্র্যাক, কারণ এর টিপটা কিন্তু খুবই শার্প। ওকে, সো আমাদের যে টিপটা আছে এই টিপ থেকে থিটা অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা ধরবো থিটা, এই থিটা অ্যাঙ্গেলে হচ্ছে আমরা একটা এলিমেন্ট নিচ্ছি আর ডিস্টেন্সে ফ্রম টিপ। ওকে, সো এটার অবশ্যই ডাইমেনশন থাকবে, এটা এলিমেন্টাল এরিয়া নিচ্ছি। সো এটা অবশ্যই হবে ডিএক্স, কারণ এদিক বরাবর হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ধরতেছি আর এদিক বরাবর হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস ধরতেছি। এটা কিন্তু নমিনাল স্ট্রেস, খেয়াল রাখতে হবে। নমিনাল স্ট্রেসের সাথে কিন্তু টিপের যে স্ট্রেসটা রয়েছে তার সাথে একটা ডিফারেন্স থাকবে। নমিনাল স্ট্রেস থেকে টিপের রেডিয়াস, টিপে কিন্তু আমাদের স্ট্রেসটা অনেক হাই থাকে। সো আমাদের যে এলিমেন্টটা নিলাম এটার এক্স ডাইমেনশন দিলাম এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডাইমেনশনটা সেটা হচ্ছে আমরা বলবো ডি ওয়াই। সো হিয়ার ইজ দ্য আমাদের, আমরা এই পোর্শনটাকে এখানে একটু ইলাবোরেট করে দেখতেছি। সো আমাদের এখানে এটা প্লেন স্ট্রেস এলিমেন্ট, আমরা প্লেন স্ট্রেস এলিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। সো প্লেন স্ট্রেস এলিমেন্টের নন জিরো স্ট্রেস হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই এবং টাও ওয়াই এক্স। সো সিগমা এক্স হচ্ছে এটা, সিগমা ওয়াই হচ্ছে এটা, আমরা সবগুলো টেনসাইল ধরে নিচ্ছি। ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটা কম্প্রেসিভ হবে। আর যে শিয়ার স্ট্রেস আছে এই শিয়ার স্ট্রেসটা হচ্ছে টাও ওয়াই এক্স আর এই শিয়ার স্ট্রেসটা হচ্ছে টাও এক্স ওয়াই। আমরা জানি টাও ওয়াই এক্স এবং টাও এক্স ওয়াই কিন্তু সেম, সো আমরা একটা বলবো। সো এদের যে ভ্যালু, এই ভ্যালুগুলো কিন্তু গিভেন, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু প্লেন স্ট্রেস এলিমেন্ট, মানে প্লেন স্ট্রেস অ্যানালাইসিস করতেছি আমরা এই এলিমেন্টের উপরে। সো প্লেন স্ট্রেসে কিন্তু সিগমা জেড 0, এটা খেয়াল রাখতে হবে। সিগমা জেড 0 বাট এপসাইলন জেড কিন্তু নট 0, এটা খেয়াল রাখতে হবে। সো এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব এখানে। যখন আমরা 1D এলিমেন্ট চিন্তা করি, অর্থাৎ আমাদের স্ট্রেসটা শুধু একটাই সিস বরাবর আছে সিগমা এক্স, সেক্ষেত্রে স্ট্রেসের পরে আমাদের লোড অ্যাপ্লাই করার পরে কিন্তু এইটা স্বাভাবিকভাবে একটু লম্বা হয়ে যাবে এবং এর কিন্তু ল্যাটারাল কম্প্রেশন হবে। ওকে, কিন্তু আমরা কিন্তু এই পাশে কোনো স্ট্রেস দেই নাই, কম্প্রেসিভ স্ট্রেস কোনো দেই নাই, তারপরও কিন্তু আমাদের ল্যাটারালি একটা স্ট্রেইন হয়েছে। সো দ্যাটস মিন যে আমাদের স্ট্রেস থাকলেই যে স্ট্রেইন হবে সেটা কিন্তু না, স্ট্রেস না থাকলেও আমাদের স্ট্রেইন হতে পারে। ওকে, একইভাবে আমাদের স্ট্রেইন না থাকলেও কিন্তু স্ট্রেস থাকতে পারে। সো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্লেন স্ট্রেস এলিমেন্টে আমাদের সিগমা এক্স থাকবে, নন জিরো যেগুলো সিগমা এক্স, সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই থাকবে। সিগমা জেড কিন্তু 0 হবে, বাট এপসাইলন জেড নট ইকুয়ালস টু 0, এটা খেয়াল রাখতে হবে। একইভাবে আমরা যদি এই এলিমেন্টের উপরে প্লেন স্ট্রেস অ্যানালাইসিস করতাম, সেক্ষেত্রে কিন্তু শুধু আমরা স্ট্রেইনগুলো নিয়ে আলোচনা করতাম। সেক্ষেত্রে নন জিরো স্ট্রেইন হয়তো আমাদের এপসাইলন এক্স, এপসাইলন ওয়াই এবং হচ্ছে এপসাইলন এক্স ওয়াই, এই 3টা জিনিস থাকতো। ওকে,
সেক্ষেত্রে কিন্তু আমরা শিওরভাবে বলতে পারতাম এপসাইলন জেড কিন্তু 0, বাট সিগমা জেড নট ইকুয়ালস টু 0। ওকে, সো এই জিনিসটা একটু ক্লিয়ার থাকতে হবে। যাই হোক, সো আমরা প্লেন স্ট্রেসে ছিলাম, প্লেন স্ট্রেসে ব্যাক করব, যেখানে নন জিরো স্ট্রেস হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই এবং টাউ এক্স ওয়াই, এবং সেগুলোর ভ্যালু কিন্তু এখানে আমরাই অলরেডি মেকানিক্স থেকে নিয়ে আসছি আমরা ভ্যালুগুলা। সো সিগমা এক্স, সিগমা ওয়াই, এবং এখানে সেই কথাটাই বলা হচ্ছে প্লেন স্ট্রেস আমরা যদি অ্যানালাইসিস করি সেক্ষেত্রে কিন্তু সিগমা জেড হচ্ছে 0 হবে। বাট যদি প্লেন স্ট্রেইন করি, আমরা কিন্তু বলছি প্লেন স্ট্রেইনের ক্ষেত্রে এপসাইলন জেড 0 হবে, বাট সিগমা জেড নট ইকুয়ালস টু 0 হবে। নট ইকুয়ালস টু, আমার একটু ভুল হয়েছে এখানে, নট ইকুয়ালস টু 0 হবে, মানে এটার একটা ভ্যালু থাকবে। সো এটার জন্য কিন্তু আমরা মেকানিক্স থেকে অলরেডি জেনে আসছি যে কোনো স্ট্রেইন সিগমা জেড এটা নির্ণয় করতে হয় সেই বরাবর যে স্ট্রেসটা আছে মাইনাস অপর দুইটা স্ট্রেস হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ইলাস্টিক মডুলাস ই। আমরা কিন্তু স্ট্রেইন অ্যানালাইসিসে, কারণ এটা হচ্ছে প্লেন স্ট্রেইন, খেয়াল রাখতে হবে, আবারও বলতেছি প্লেন স্ট্রেইনে কিন্তু এপসাইলন জেড 0 আর প্লেন স্ট্রেসে সিগমা জেড 0, স্ট্রেসটা 0। ওকে, আর স্ট্রেইনে হচ্ছে স্ট্রেইনটা 0, স্ট্রেসটা নট 0। সো এটা 0 যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাই এপসাইলন জেডের একটা কিন্তু নির্দিষ্ট ভ্যালু পাই, সেটা হচ্ছে আচ্ছা সরি, এখানে আরেকটা থাকবে, সেটা হচ্ছে মিউ। এই নিউ হচ্ছে আমাদের পয়জন রেশিও। সো এইখান থেকে আমরা সিগমা জেড এর ভ্যালুটা পাই নিউ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই। ওকে, এটাই কিন্তু এখানে লেখা হয়েছে। তো আবারও একটু ক্লিয়ার করে দিই, প্লেন স্ট্রেস এলিমেন্টটা আমাদের স্ট্রেসটা 0 জেড ডিরেকশনে, বাট স্ট্রেইনটা 0 না কিন্তু। ওকে, আর প্লেন স্ট্রেইন অ্যানালাইসিসে আমাদের স্ট্রেসটা অর্থাৎ সিগমা জেডটা কিন্তু নন জিরো, বাট এপসাইলন জেড অর্থাৎ স্ট্রেইনটা কিন্তু 0 হবে। ওকে, সো এখন আমরা একটু অ্যানালাইসিসটা এখানে নিয়ে আসি। এগুলো এই বরাবর কিন্তু আমাদের নমিনাল স্ট্রেস আগের মতোই থাকবে, নমিনাল স্ট্রেস এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস। আমরা কিন্তু আসলে ওয়াই স্ট্রেসটা নিয়ে কনসার্ন এই এলিমেন্টের উপরে 3টা স্ট্রেস কিন্তু আমরা লিখছি, সিগমা এক্স, সিগমা ওয়াই আর টাউ এক্স ওয়াই। এর ভিতরে সবচেয়ে ভাইটাল হচ্ছে সিগমা ওয়াই, কারণ এটার কারণে কিন্তু আমাদের ক্র্যাকটা প্রোপাগেট করবে, কারণ এটা কিন্তু টেনসাইল। ওকে, সো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা এখন কিন্তু থিটাটা 0 করে ফেলছি, আর আমাদের যে ডিস্টেন্স ফ্রম টিপ থেকে ডিস্টেন্সটা এখন আমরা আর রাখছি। ওকে, সেক্ষেত্রে আমাদের কনসার্ন যেই স্ট্রেসটা অর্থাৎ সিগমা ওয়াই এই এলিমেন্টের উপরে খেয়াল রাখতে হবে, এই এলিমেন্টের উপরে কিন্তু সিগমা ওয়াই যেটা সেটা হয়ে যাবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে থিটা 0 হইলে এই টোটালটুক হয়ে যাবে 1, এই টোটালটুক হয়ে যাবে 0। দ্যাটস মিন আমাদের যেটা পাই সেটা হচ্ছে এপসাইলন, এটা এপসাইলন কিন্তু নমিনাল, এখানে লেখা হয় নাই, নমিনাল ইন্টু হচ্ছে আমাদের √a/2r। আমি একটু বলে নেই, এখানে আরটা কিন্তু হচ্ছে আমাদের টিপ থেকে যে ডিস্টেন্সটা সেটা, আর এটা কিন্তু আমাদের ক্র্যাকের বলা হয় নাই, আগে একটু বলে নিই, এই ক্র্যাকের কিন্তু ক্যারেক্টারিস্টিক ডাইমেনশন, এটা ক্যারেক্টারিস্টিক ডাইমেনশন। সো এবার আমি যদি সিগমা ওয়াই এর সাথে √2r গুণ করি তাহলে পাই সিগমা নমিনাল √a। সো আমরা যদি একটু খেয়াল করি এটা কিন্তু কনস্ট্যান্ট, আমরা বাহির থেকে যে লোডটা দিচ্ছি এটা যদি চেঞ্জ না করি তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট থাকবে। সো দ্যাটস মিন আমরা যদি আর ছোট করি, দ্যাটস মিন হচ্ছে আমরা যদি এটাকে আরও ক্লোজে নিয়ে আসি টিপের, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিগমা ওয়াইটা অর্থাৎ স্ট্রেসটা বেড়ে যাবে, স্ট্রেসটা এই যে সিগমা ওয়াই এটা কিন্তু আরও বড় হয়ে যাবে। ওকে, সো যখন আমরা আর 0 হয়ে যাবে তখন কিন্তু আমাদের
সিগমা ওয়াইটা ইনফাইনাইট হয়ে যাবে, এবং সেটাই কিন্তু অলরেডি আমরা প্রুফ করে আসছি যে টিপে আর জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের এলিমেন্টটা জাস্ট টিপে চলে আসছে, টিপে কাছে এলিমেন্টটা চলে আসছে। দ্যাটস মিন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অলরেডি আমরা প্রুফ করে আসছি হিয়ার ম্যাক্সিমাম ইনফাইনাইট হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা প্রুফ করতেছি এখানে আবারও। ক্র্যাকের টিপে অলওয়েজ থিওরিটিক্যালি আমাদের যে স্ট্রেসটা কাজ করে এটা ম্যাক্সিমাম, এবং সেটাই হচ্ছে এটা ম্যাক্সিমাম, এবং এটা হচ্ছে ইনফাইনাইট হয়ে যায়। ওকে, সো এইখান থেকে আমাদের বুঝতে হবে এখন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ক্র্যাকটা কি স্ট্যাবল নাকি ক্র্যাকটা হচ্ছে আনস্ট্যাবল। সো এটার জন্য আমরা যেই একটা নতুন ফ্যাক্টর ধরবো সেটা হচ্ছে বলা হয় স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ফর মুড 1। আমরা কিন্তু মুড 1 নিয়ে আলোচনা করবো, ওপেনিং মুড। এই যে মুডটা, আমরা এই মুডটা নিয়ে আলোচনা করবো, জাস্ট ওপেনিং মুড। সো আমাদের স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর কে, স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর কে ফর 1। সো এটা ইকুয়ালস টু বলা হচ্ছে বিটা সিগমা নমিনাল রুট ওভার পাই এ। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এবং এই অধ্যায়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ করব। এটা হচ্ছে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। এখানে বিটাটা কি, বিটাটা আমরা হচ্ছে এটাকে বলা হয় মডিফিকেশন ফ্যাক্টর। মডিফিকেশন ফ্যাক্টর, মডিফিকেশন ফ্যাক্টর কেন বলা হচ্ছে, কারণ আমাদের ক্র্যাকের জিওমেট্রি, ক্র্যাকের পজিশন কিন্তু আমাদের প্লেটের উপরে বা সিলিন্ডারের উপর যদি চিন্তা করি বা যে কোনো শেপের উপর যদি চিন্তা করি, এক এক পজিশনে থাকতে পারে, আমাদের লোডটা এক এক টাইপের হইতে পারে। সেটার উপর ডিপেন্ড করে আমাদের বিটা চেঞ্জ হবে, এটা জিওমেট্রির উপর ডিপেন্ড করে। ওকে, সিগমা নমিনাল এটার বসে আর কিছু বলার নাই, এটা বাহির থেকে যে লোডটা আমরা দেই। আর এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ দ্য ক্র্যাক। ওকে, সো আমাদের এই স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ফর মোড 1 এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। যেই ভ্যালুর থেকে যদি বড় ভ্যালু হয়ে যায় ক্র্যাকের জন্য, এটা অবশ্যই ক্র্যাকের জন্য যদি ওই ভ্যালু থেকে বড় ভ্যালু হয়ে যায়, তখন আমাদের ক্র্যাকটা আর স্টেবল থাকবে না, ক্র্যাকটা আমাদের আনস্টেবল হয়ে যাবে। সো সেই স্যাচুরেশন ভ্যালুটাকে আমরা বলি ক্রিটিক্যাল ভ্যালু অফ স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ফর মোড 1। সো সেটাকে আমরা লিখি K1C, ক্রিটিক্যাল ভ্যালু অফ স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ফর মুড 1, অথবা এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। খুব ইম্পর্টেন্ট, ফ্র্যাকচার টাফনেস এটা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা ম্যাটেরিয়াল প্রপার্টি। সো আমাদের এই যে K1 যেটা আছে, এটার ভ্যালু সর্বোচ্চ গেলে হইতে পারবে হচ্ছে K1C এর সমান বা তার থেকে ছোট হবে। বড় হয়ে গেলে আমাদের ক্র্যাকটা প্রোপাগেট করবে, ম্যাটেরিয়াল ফেল হবে। ব্রিটেল ম্যাটেরিয়াল হলে শ্যাটারিং হবে, ডাকটাইল ম্যাটেরিয়াল হলে আমাদের টিয়ারিং হবে। সো এখানে আবার এখন আমরা অঙ্ক দেখব, খুব সহজ একটা অঙ্ক, যেটা হচ্ছে প্রবলেম এ থিক ওয়াল সিলিন্ডার প্রেসার ভেসেল ইন্টারনাল ডায়ামিটার আমাদের দিয়ে দিছে, যেটাকে আমরা বলবো DO। এটা হচ্ছে 400 মিলিমিটার, দ্যাটস মিন হচ্ছে 0.4 মিটার। সরি, এটা ইন্টারনাল, এটা আই লিখবো, DI। এরপরে আমাদের DO বলে দিচ্ছে, আউটার ডায়ামিটার হচ্ছে 0.6 মিটার। ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম 2024। আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি 4টা কপি করে নিয়ে আসছি। অ্যালুমিনিয়াম 2024 হচ্ছে আমাদের এইখানে, এটা অ্যালুমিনিয়াম 2024 এর কিন্তু এই যে এখানে এটা হচ্ছে K1C, এটার ভ্যালুটা বলে দিছে। সো এটার ভ্যালুটা আমাদের এখানে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে। K1C ইকুয়ালস টু হচ্ছে 26 মেগাপ্যাসকেল রুট মিটার। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে ভ্যালু আছে এখানে, সেটা হচ্ছে আর একটা জিনিস নিয়ে, আচ্ছা এটাই আনলে হবে, আমাদের SYটা লাগবে না আপাতত এই ম্যাথে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ইজ সাবজেক্ট টু ইন্টারনাল প্রেশার। এখানে ইন্টারনাল প্রেশারের কথা বলা হচ্ছে, অর্থাৎ PI আছে। সো আমাদের PIটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 50 মেগাপ্যাসকেল, 50 মেগাপ্যাসকেল, while the external pressure is 0, PO equals to 0. আমাদের দেখা যাচ্ছে এন্টিটিতে ডিটেক্ট এ 35 মিলিমিটার লং এজ ক্র্যাক, অর্থাৎ আমাদের ক্যারেক্টারিস্টিক ডায়ামিটার অফ
ক্র্যাক এ ইকুয়ালস টু 0.035 মিটার এট দ্য আউটার সারফেস। এই যে আমাদের ছবিতে দেখাই দিচ্ছে আমাদের সারফেসে কোন জায়গায় আছে, এই যে ছবিতে স্পষ্ট হয়ে দেখাই দিচ্ছে আমাদের আউটার সারফেসে আছে। ওকে, সো এখান থেকে বলতেছে যে আউটার সারফেস ইজ কোয়াজিস্ট্যাটিক ফ্র্যাকচার লাইকলি, অর্থাৎ আমাদের চেক করে দেখতে হবে K1 এর ভ্যালুটা K1C এর থেকে বড় কিনা। সো আমরা K1 এর ভ্যালু বের করার কিন্তু সূত্রটা জানি, এই যে এই সূত্রটা। সো এখান থেকে বিটা লাগবে, সিগমা নমিনাল লাগবে এবং হচ্ছে এটা লাগবে। এটা আমরা অলরেডি জেনে গেছি, আমরা সিগমা নমিনালটা বের করব। আমরা একটু খেয়াল করি, এখানে আমরা থিক ওয়াল সিলিন্ডারের ক্ষেত্রে 3 ধরনের স্ট্রেস থাকে। একটা হচ্ছে হুপ স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস, যেটা এই ডিরেকশনে কাজ করবে, বা সারকামফারেন্সিয়াল স্ট্রেস, আমরা এখানে একটু ট্যানজেনশিয়ালি বলি। আচ্ছা, আরেকটা হচ্ছে রেডিয়াল স্ট্রেস, আর আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস, যেটা এখানে এঁকে দেখানো সম্ভব না। সো এখানে আমাদের কিন্তু ওপেনিং মুডটা হবে কিন্তু টেনসাইল স্ট্রেসের কারণে। সো টেনসাইল স্ট্রেসের কারণে আমাদের এই ক্র্যাকটা কিন্তু ওপেন হয়ে যাবে, স্ট্রেট থেকে ওপেন হয়ে যেতে যাবে। সো এটার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে টেনসাইল স্ট্রেস, এবং থিক ওয়ালের জন্য যে সূত্রটা এটা আমরা এখানে নিয়ে আসছি। সো আমরা কিন্তু বলতে পারি এটা 0 হবে, যেহেতু পি নট কিন্তু আমাদের 0। একটু যদি খেয়াল করে আমরা সূত্রটা সহজ করে নিয়ে আসতেছি, এবং এখানে যে আরটা লেগছে আমরা কিন্তু আউটার সারফেসে চেক করব। আউটার সারফেসে আমাদের স্ট্রেসটা কত, কারণ আমাদের ক্র্যাকটা কিন্তু আউটার সারফেসে, ওকে। সো এখানে আর কিন্তু আমরা ইউজ করব হচ্ছে আর নট। সো আর নট যদি এটা হয়ে যায় তখন কিন্তু এটাকে কাটাকাটি করে ফেলবে। সো আলটিমেটলি আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে পিআই আর আই এর হোল স্কোয়ার, এবং আরেকটা পাবো হচ্ছে প্লাস পিআই আর আই এর হোল স্কোয়ার, আর নট এর হোল স্কোয়ার মাইনাস আর আই এর হোল স্কোয়ার। সো আমি কিন্তু এখান থেকে দুইটাকে না লিখে আলাদাভাবে আমরা একটাকেই লিখতে পারি। সো এখানে আমরা লিখবো 2। ওকে, সো এটাই হচ্ছে সূত্র। সো এখানে আমরা যদি বসাই দিই ভ্যালুগুলা, 2 ইন্টু পিআই, আমাদের পিআই আছে 500 মেগাপাস্কেল। সো আমরা 500 মেগাপাস্কেলের অ্যান্সার আনবো। সো 500 না 50ই রাখবো, 10⁶ লিখবো না, কারণ আমাদের অ্যান্সারটাও তাহলে মেগাপাস্কেলে চলে আসবে। আমাদের আর আই কিন্তু হচ্ছে এই যে ডিআই এর অর্ধেক, অর্থাৎ 0.2। একইভাবে আমাদের এখানে 0.3 এর হোল স্কোয়ার মাইনাস 0.2 এর হোল স্কোয়ার। সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নমিনাল স্ট্রেস। এটা কিন্তু নমিনাল স্ট্রেস 80 মেগাপাস্কেল, যেটা কিন্তু ট্যানজেনশিয়াল স্ট্রেস ছিল। সো এটা আমাদের নমিনাল স্ট্রেস হিসেবে কাজ করবে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেয়ে গেলাম অলরেডি। সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এবার বিটার ভ্যালুটা বের করতে হবে। সো এটার জন্য কিন্তু আমাদের এইখানে একটা গ্রাফ দিয়ে দিছে। গ্রাফে এই জায়গার পয়েন্টটা আসলে বোঝা যাচ্ছে না যে কি লিখছে। তো এই জায়গাটা আসলে লিখছে হচ্ছে এ বাই আর নট মাইনাস আর আই, এই জিনিসটা লিখছে। আর এই বরাবর এখানেও একটা ডাইমেনশন দিছে, এটাও ক্লিয়ার না বোঝা যাইতে পারে, সেটা হচ্ছে এটা হচ্ছে আর আই বাই হচ্ছে আর নট। সো আমাদের দুইটা ভ্যালুই বের করতে হবে। সো এ বাই আর নট মাইনাস আর আই, এইগুলো যদি আমরা ভ্যালু বসাই দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.35, আর আমরা আর আই বাই আর নটের যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.67। এখনও যে আমাদের একটু ইন্টারপোলেট করতে হবে, এই অ্যাক্সিস বরাবর যেহেতু এইটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর 0.35 আমরা দেখি যে এখানে হচ্ছে আমাদের 0.4, এখানে 0.2, সো এটা কিন্তু 0.3। সো এইখানটা হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট, অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে আমাদের 0.35। সো এই বরাবর আমরা সোজা একটা ভার্টিক্যাল লাইন টানবো। সো তাহলে আমাদের এই যে আর আই বাই আর নট, এখানে কিন্তু 3টা ভ্যালু আছে। একটা হচ্ছে 0.9, এই লাইনটা হচ্ছে 0.9, এই লাইনটা হচ্ছে 0.75, এটা হচ্ছে 0.35। সো আমরা 0.75 এবং 0.35 এর মাঝখানে কিন্তু আমাদের 0.67। সো আমাদের এটার করসপন্ডিং এ লাইন টানতে হবে এবং এইটার করসপন্ডিং এ লাইন টানতে হবে। ওকে, সো আমরা দেখতেছি এটা কিন্তু 1.4, তো এটা কিন্তু তাহলে এই পয়েন্টটা কিন্তু 1.6। সো আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কিন্তু 1.5, এবং 1 পয়েন্ট নিচের লোয়ার পয়েন্ট যেটা অর্থাৎ 0.35 এর করসপন্ডিং যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 1.4। এবার আমরা ইন্টারপোলেটটা করব।
বিটা বের করার জন্য। সো বিটা হবে আমাদের 1.5 প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস হবে, কারণ আমরা উপরের ভ্যালু থেকে নিচের ভ্যালুতে দিকে যাব, কারণ আমাদের 6.5 কিন্তু ছোট, 0.767 কিন্তু ছোট। সো আমরা লিখবো 1.5 মাইনাস 1.4 ডিভাইডেড বাই হচ্ছে 0.75 মাইনাস হচ্ছে 0.35 গুণ হচ্ছে 0.75 মাইনাস 0.67। ওকে, সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 1.48। সো এবার আমরা কিন্তু সরাসরি ক্যালকুলেট করে ফেলবো আমাদের কে আই, অর্থাৎ স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ফর মোড 1, এবং এটা দেখবো এটা ক্রিটিক্যাল ভ্যালুর উপরে চলে গেছে কিনা, অর্থাৎ আমাদের ক্র্যাকটা আনস্টেবল হয়ে গেছে কিনা। সো আমরা এখানে যেটা লিখবো বিটা সিগমা নমিনাল রুট ওভার পাই এ। সো আমাদের বিটার ভ্যালু 1.48, সিগমা নমিনাল হচ্ছে অলরেডি জানি 80 ইন্টু হচ্ছে রুট ওভার, এবং এখানে এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি এই যে এখানে বের করে রাখছি। সো 0.035। সো এই ভ্যালুগুলো যদি ইনপুট দেই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 38.5 মেগা প্যাসকেল রুট মিটার। তো আমরা যদি দেখি কে আইসি যেটা ভ্যালু ছিল, প্রথমে আমরা লিখছি কে আইসি এর ভ্যালু এই যে এখানে 26, এবং এটা আমাদের চলে গেছে 38। অবশ্যই ক্র্যাক প্রোপাগেট করবে, আমাদের ক্র্যাক প্রোপাগেট করবে। ওকে, সো পরে যে টপিকস, পরে আরেকটা হচ্ছে আমরা ম্যাথ দেখতেছি, এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এ প্লেট উইথটা হচ্ছে আমরা বি ধরবো, বি হচ্ছে আমাদের 1.4। ওকে, আর লেন্থটা হচ্ছে আমাদের হচ্ছে 2.8, দুইটাই হচ্ছে মিটার এককে আছে। is required to support a tensile force in 2.8 ডিরেকশন, মানে হচ্ছে এই ডিরেকশনে হচ্ছে লোড আছে। আমাদের অলরেডি ছবির ভিতরে কিন্তু এটা ডিসক্রাইব হয়ে গেছে, ছবির ভিতরে আমরা ডিসক্রাইব করছি লোডটা কোন বরাবর আছে, এই যে সিগমা, এগুলো হচ্ছে নমিনাল। ওকে, সো আমাদের ফোর্সের ভ্যালুটা বলে দিচ্ছে, ফোর্স এফ হচ্ছে 4 × 10⁶ নিউটন। ওকে, এরপরে যেটা বলছে যে ইন্সপেকশন প্রসিডিউর উইল ডিটেক্ট অনলি থ্রু থিকনেস এজ ক্র্যাক লার্জ দেন 2.7 মিলিমিটার। সো আমাদের ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ ক্র্যাক হচ্ছে 0.0027 মিটার। সো 2 টাইটেনিয়াম 6Al4V অ্যালয়, এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে চারটা আছে, এখানে দুইটা টাইটেনিয়াম অ্যালয় আছে, দুইটাই সেম নামে। ওকে, সো এখানে বলতেছে অ্যালয় in table 5.1, এটা টেবিল 5.1 আর বিং কনসিডার্ড ফর দিস অ্যাপ্লিকেশন, দুইটাকে কনসিডার করা হবে, কোনটা চুজ করতে হবে সেটা আমাদের বের করতে বলতেছে। ফর হুইচ দ্য সেফটি ফ্যাক্টর মাস্ট বি, হচ্ছে আমাদের এন এর ভ্যালু বলে দিচ্ছে, সেফটি ফ্যাক্টর এন হচ্ছে আমাদের 1.3। দ্য মিনিমাম ওয়েট ইজ ইম্পর্টেন্ট, তো আমরা চাচ্ছি থিকনেসটা যতটা পরিমাণ কমানো যায় সেটা। হুইচ অ্যালয় শুড বি ইউজড, আমরা এই যে বললাম যে কোন অ্যালয়টা ইউজ করব, এটা না এটা। তো এটার জন্য আমাদের একটু চেক করতে হবে। তো চেক করার জন্য আমরা জানি সেফটি ফ্যাক্টর এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি, কিন্তু সেফটি ফ্যাক্টর এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে আমাদের SY বাই হচ্ছে কিন্তু সিগমা, আর এখানে সিগমাটা অবশ্যই সিগমা নমিনাল। ওকে, সো আমরা যদি সেফটি ফ্যাক্টরটা 1 ধরি, খেয়াল রাখতে হবে সেফটি ফ্যাক্টর 1 ধরি, তাহলে আমাদের সিগমা নমিনাল কিন্তু হয়ে যাবে SY। আমাদের প্রথমে সেফটি ফ্যাক্টর 1 ধরতে হবে, কারণ চেক করতে হবে যে নমিনাল স্ট্রেসটা কি SY কে ওভারলুক করতেছে কিনা। এখানে দুইটা কিন্তু ম্যাটেরিয়াল আছে, দুইটার কোনটার ক্ষেত্রে আমাদের SY থেকে বড় নমিনাল ভ্যালু হয়ে যাচ্ছে। যদি SY থেকে বড় নমিনাল ভ্যালু হয়ে যায়, সেই ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা নিতে পারবো না, ওই কন্ডিশনে, স্ট্রেসের ওই কন্ডিশনে ওই ম্যাটেরিয়ালটা নিতে পারবো না। সো এখানে কিন্তু আমাদের এন এর ভ্যালু প্রথমে 1 দিয়ে চেক করতে হবে। ওকে, এনকে কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি এই আজকের টপিকস অনুযায়ী, সেটা হচ্ছে KIC বাই হচ্ছে K1C বাই হচ্ছে K1 ক্রিটিক্যাল ভ্যালু, বা এই হচ্ছে আমাদের ইউজড যে ভ্যালুটা হচ্ছে। সো মেইনলি প্রথমে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে প্রথম ম্যাটেরিয়াল যেটা আছে এটাকে ইউজ করতেছি, অর্থাৎ এটার কিন্তু
K1C এর ভ্যালুটা হচ্ছে 115 আর SY হচ্ছে 910। সো প্রথমটার জন্য আমরা K1C হচ্ছে আমাদের 115 মেগাপ্যাসকেল রুট মিটার, অন্যদিকে আমাদের SY যেটা আছে সেটা হচ্ছে কিন্তু 900 মেগাপ্যাসকেল। ওকে, সো আমরা n ইকুয়ালস টু ইউজ করতেছি K1C বাই K1। ওকে, তো এবার আমরা যদি K1 এর যে ভ্যালুটা আছে, সূত্রটা আছে, K1C আমরা জানি 115 ইন্টু হচ্ছে 10⁶ লিখবো আমরা এখানে। আর এদিক থেকে আমরা K1C লিখতে পারি বিটা ইন্টু সিগমা নমিনাল ইন্টু লিখতে পারি √πa। সো আমি যদি সিগমা নমিনালটা যেহেতু চেক করব এটা SY কে ক্রস করে কিনা, 115 ইন্টু 10⁶, বিটা বিটার জায়গায় থাকুক, n এর ভ্যালু কিন্তু 1, আমি আবারও বলতেছি n এর ভ্যালু কিন্তু আমরা 1 দিয়ে চেক করব, কারণ আমাদের ম্যাক্সিমাম কন্ডিশনের ক্ষেত্রে সেটা SY কে কনভার্ট করে কিনা, মানে ওভারলুপ করে কিনা। ওকে, সো 1 রুট ওভার আমাদের এখানে এর ভ্যালু কিন্তু আমরা জানি, এর ভ্যালু হচ্ছে দেয়া আছে এই যেটা, সো 0.0027। তো আমাদের বিটার ভ্যালুটা বের করতে হবে আমাদের এই চার্ট থেকে। এই পাশে হচ্ছে A/B, এই পাশে কিন্তু A/B, আর এই হচ্ছে H/B। সো আমাদের এইখানে H/B এর যে ভ্যালুটা এটা আমি আগে বের করে রাখছি, এটা হচ্ছে 1 আসে। H-টা কি একটু খেয়াল রাখতে হবে, কিন্তু H-টা কিন্তু আমাদের যে টোটাল লেন্থ বলে দিচ্ছে, টোটাল লেন্থ কিন্তু 2.8, H-টা কিন্তু এই টোটাল লেন্থের অর্ধেক, অর্থাৎ H হচ্ছে L/2, এটা একটু খেয়াল রাখতে হবে। আর বিটা কিন্তু উইথ। সো আমাদের H/B কিন্তু আমি আগে বের করে রাখছি 1 এর লাইন হচ্ছে এটা, সো আমরা এই লাইনটাকে ফলো করব। আর আমাদের A/B এর যে ভ্যালুটা সেটা অনেক ছোট একটা ভ্যালু, সেটা হচ্ছে 0.002। তো আমরা যদি এখানে দেখি 002 একেবারে এই কাছাকাছি একটা ভ্যালু আসে, খুবই জিরোর কাছাকাছি, আরো জিরোর কাছাকাছি যাবে। সো এই জন্য আমরা বিটার ভ্যালুটাকে 1.1 ধরে নিব। সো এখানে যদি আমরা 115 10⁶ 1.1 পাই ইন্টু 0.0027 যদি বসাই, তাহলে আমাদের যে নমিনাল স্ট্রেস আছে সেটা আসে 1135 মেগাপ্যাসকেল, এবং এটা কিন্তু অলরেডি সিগমা ওয়াইকে ওভারলুপ করছে। সো আমরা কিন্তু এই ম্যাটেরিয়ালটা কোনোভাবে চুজ করতে পারবো না প্রথমটাকে, কারণ এটাতে নমিনাল স্ট্রেস কিন্তু আমার অলরেডি ক্রস করে গেছে। সো আমাদেরকে দ্বিতীয়টা চেক করে দেখতে হবে। ওকে, আর আমরা কিন্তু অলরেডি 1 ধরলে কিন্তু এই নমিনাল স্ট্রেস ইকুয়ালস টু SY, আর আমরা জানি যে এই ম্যাটেরিয়ালের জন্য SY কিন্তু সর্বোচ্চ হইতে পারে 900, নট এটা হওয়া সম্ভব না। সো এই ম্যাটেরিয়াল চেক নিয়েই যাবে না। তো দ্বিতীয়টার জন্য আমরা যদি একইভাবে দ্বিতীয়টার জন্য সরাসরি যদি লিখতে চাই, এই লাইন থেকে আমরা দ্বিতীয়টা যদি সূত্রটা নিয়ে আসতে চাই, যে জায়গাগুলোতে চেঞ্জ হবে সেটা হচ্ছে জাস্ট এটার ক্ষেত্রে দ্বিতীয়টার জন্য আমাদের K1C কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, K1C কিন্তু হচ্ছে জাস্ট 55 মেগাপ্যাসকেল রুট মিটার। তো 55 × 10⁶ লিখবো, নিচে বিটা কিন্তু 1.1ই থাকবে। এবারও কিন্তু আমাদের n এর ভ্যালুটা কিন্তু 1 হবে, কারণ এটা ইকুয়ালস টু আমরা SY লিখতে পারবো, SY লিখবো √π ইন্টু হচ্ছে 0027। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 542.9, আর আমরা 543 ধরতে পারি, এটা 9 মেগাপ্যাসকেল। সো আমরা কিন্তু এই ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারবো, কারণ হচ্ছে আমাদের নমিনাল স্ট্রেস কিন্তু যথেষ্ট পরিমাণ কম আছে SY থেকে। ওকে, SY থেকে কম আছে, সো নমিনাল স্ট্রেস এটা। ওকে, এখন আমাদের নমিনাল স্ট্রেস থেকে যেটা বিষয় বের করতে হবে সেটা অ্যালাউবেল স্ট্রেস, কারণ আমরা এতক্ষণ 1 ধরে চেক করছি যে এটা SY কে ক্রস করে কিনা, বাট এখন কিন্তু আমাদের অ্যালাউবেলটাকে চেক করতে হবে। আমরা অ্যালাউবেলটা কত দিচ্ছি, সো অ্যালাউবেলটা হবে আমাদের নমিনাল স্ট্রেস বাই হচ্ছে সেফটি ফ্যাক্টর কিন্তু আমরা 1.3 বলছি, সো n, সো এটা কিন্তু 3।
সো 543 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টর ছিল 1.3 সম্ভবত, এই যে 1.3 কোশ্চেনে বলে দিছে 1.3। সো এটা যদি ইউজ করি তাহলে আমরা পাই হচ্ছে 417.6 মেগা প্যাসকেল। সো এটা ইকুয়ালস টু কিন্তু আমরা লিখতে পারি স্ট্রেস ইকুয়ালস টু হবে আমাদের এফ, আর আমরা স্ট্রেসটা দিচ্ছি কিন্তু কোন বরাবর একটু খেয়াল করতে হবে, স্ট্রেসটা দিচ্ছি এই বরাবর। সো আমাদের যে ক্রস সেকশনটা হবে সেটা হচ্ছে বি ইন্টু হচ্ছে থিকনেস, যেটা আমরা বের করব, বি ইন্টু থিকনেস। ওকে, সো আমাদের এফ কিন্তু আমাদের বলা, এফ আমাদের বলে দিচ্ছে 4 ইন্টু 10⁶, বি এর ভ্যালু কিন্তু আমরা জানি, এই যে বি হচ্ছে 1.4। সো 1.4 ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে 417.6 ইন্টু 10⁶ ইউজ করতে হবে। সো এখান থেকে আমরা টি এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 6.8 মিলিমিটার। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের থিকনেস, মিনিমাম থিকনেস। সো এই থিকনেসটা ইউজ করতে হবে আমাদের এই কন্ডিশনের জন্য। তো এর মাধ্যমে আজকে টপিক্সটা শেষ। আজকে টপিক্সটা মেইনলি ছিল লিনিয়ার ইলাস্টিক ফ্র্যাকচার মেকানিক্স। আশা করি বোঝা গেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ফ্যাটিক ফেইলুর নিয়ে আলোচনা করব। ফ্যাটিক ফেইলুর একটা বড় টপিক্স, 3টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।